মোহাম্মদ ইউনূসের একটা সিদ্ধান্ত রীতিমতো হতবাক করে দিয়েছে সকলকে। পক্ষে বলে দারুণ খুশি, বিপক্ষে গেলেই দোষর, এমন নীতিতে চলছে সরকার এবং সরকারের সমর্থকেরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠস্বর সদৃশ্য কিছু কথা শোনা গেছে। তিনি বলেছেন মারাত্মক অস্ত্র ব্যবহার করতে। এদিকে শেখ হাসিনার দেশে ফিরা নিয়ে তুলপার হয়েছে দেশ। সরাসরি তিনি ঘোষণা দিয়েছেন বিশাল অস্ত্রশস্ত্র নিয়ে দেশে ঢুকবে। সবাই এবার আতঙ্কে আছে, ডক্টর ইউনূস এবার কি পদক্ষেপ নেবেন সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। সেইখানে তো আওয়ামী লীগের কোন নেতা মিটিং এ আসে নাই, বরং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মহাসচিব বিএনপি, উনি নিজের চোখের পানি ফালাইয়া তাকে ফুল দিয়া শোক জানাইতে শহীদ মিনারে মৃত্যু দিন। এখানে কোনো ইফ এবং বাট নাই। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য ভাবিত হচ্ছে। উপদেষ্টা পরিষদের থেকে রাজনৈতিক দল গঠন করা জাতির সঙ্গে প্রথম বেইমানি, এমন মন্তব্য উঠে এসেছে। অর্থাৎ উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় দল গঠন করা, যেটা নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় দল গঠনের সমস্ত প্রস্তুতি সেরে যখন ঘোষণা দেওয়া হবে, উপদেষ্টা পরিষদে এখনো যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদেরকে নিয়েও এই সমালোচনাটা উঠে আসছে। দর্শক, উপদেষ্টা মাহফুজ বলেছেন প্রফেসর ইউনূস নিজেই ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে পারেন, সরকার টিকে থাকার নৈতিক বৈধতা হারাবে। ডক্টর ইউনূস সরকার আনুষ্ঠানিকভাবে ব্যর্থতা স্বীকার করলো, তাহলে কি 5 আগস্টের পর চলে যাবেন? নতুন কোন সরকার আসবে আসা উচিত? বাংলাদেশের জনগণের পক্ষে একসাথে দুইটা সুসংবাদ আছে জনগণের পক্ষে। কিন্তু এক নাম্বার হলো নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা নয়, আর একটা হলো ডিসেম্বরে নির্বাচন। হয়তো সরকার আরো কিছু ভালো করতে পারতো, কিন্তু এটা সরকারেরই ব্যর্থতা। সরকার চাইলে অনেক কিছু করে ফেলতে পারতো, এটা আমি মনে করি না। কিন্তু মানুষ প্রচুর এটা নিয়ে আলোচনা সমালোচনা করছে। হ্যাঁ, ডক্টর ইউনূসের অনেক বিষয় নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করতেছে, অনেকে সরাসরি ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলতেছে। অন্যদিকে শেখ হাসিনার বিশাল একটি প্রত্যাবর্তন আমরা দেখতে পাচ্ছি, এবং শেখ হাসিনা কল রেকর্ডে তিনি অনেক কথা বলেন যে দেশে আসবে, দেশে এসে অনেক অ্যাকশন নেবে। গাছ আপনারা এইটা দেখেছেন যে 2024 সালের আন্দোলনের সময় শেখ হাসিনা অস্ত্র ব্যবহার করার কথা বলেছিল তার কর্মীদেরকে। এইটা তার একটা কল রেকর্ডের মধ্যে স্পষ্ট আমরা শুনতে পেরেছি। এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে দেশের মধ্যে অনেক ঘটনা ঘটতেছে, আওয়ামী লীগ কর্মীরা অনেক কথা বলে। দর্শক শ্রোতা, দেশের পরিস্থিতি যে উত্তাল পরিবেশ ইতিমধ্যে হয়েছে ডক্টর ইউনূস থাকাকালীনও, কেন এইসব হয়েছে এবং দেশটা কীভাবে স্বাভাবিক হবে, এই নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম বাংলাদেশকে নিয়ে কী ভাবতেছে সব কিছু দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সর্বশেষ দেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আপনারা সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে, দেশের সর্বশেষ আপডেট। আসুন দর্শক, ইম্পর্টেন্ট নিউজগুলো আগে দেখে আসি। পক্ষে বলে দারুণ খুশি, বিপক্ষে গেলেই দোষর, এমন নীতিতে চলছে সরকার এবং সরকারের সমর্থকেরা। গত কয়েকদিনে হঠাৎ করেই সংবাদ মাধ্যম নিয়ে চলছে বিষোদগার। এরই মধ্যে আশার বৃষ্টি হয়ে এসেছে জুলাই আগস্ট নিয়ে বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন। মাত্র কয়েক মাস আগেই সরকারের যারা ছিলেন বিবিসি বিদ্বেষী, তারাই এখন প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন বিবিসিকে। সরকার সমর্থকদের অনেকেই দাবি করছেন গত 11 মাসে দেশের কোনো মিডিয়া বিবিসির ধারে কাছেও পৌঁছাতে পারেনি। প্রশ্ন হলো, সরকারের পছন্দ মেনে পরিবেশিত সংবাদটি সঠিক সাংবাদিকতার একমাত্র মানদণ্ড ঠিক করা হলে দেশে বাসস বা বিটিভির বাইরে আর কোনো প্রতিষ্ঠান থাকার কি দরকার? আবার আলোচিত প্রতিবেদনটির কারণে বিবিসির শ্রেষ্ঠত্ব যারা স্বীকার করছেন, তারা কি একই প্রতিষ্ঠানে প্রকাশিত সরকারের অসংখ্য ব্যর্থতার খবরগুলো মেনে নিচ্ছেন? সারা দেশে মব সন্ত্রাস নিয়ে বিবিসিতে প্রকাশিত সিরিজ প্রতিবেদনের বিষয়ে সরকার সমর্থকদের অবস্থান কি? আবার কয়েক মাস আগে দেশে হিন্দুদের উপর নির্যাতন নিয়ে বিবিসির এক বিদেশি সাংবাদিকের পডকাস্টের কি হবে তাহলে? 2024 সালের 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিবর্ষণ এবং নিহতের ঘটনা নিয়ে অনুসন্ধান চালিয়েছে বিবিসিআই। এতে দাবি করা হয়েছে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী গুলি চালানোর নির্দেশনা দিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা। তার একটি ফোন কলের একটি অংশের ফরেন্সিক পরীক্ষা করেছে বিবিসি। এই ফোনের কণ্ঠ শেখ হাসিনার বলে দাবি করা হয় প্রতিবেদনে। বিবিসির এই প্রতিবেদন নিয়ে দারুণ উচ্ছ্বসিত সরকার এবং সরকারের সমর্থকেরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিবিসির প্রশংসায় পঞ্চমুখ। ফেসবুকে তিনি লিখেছেন, যখন বিবিসির মতো একটি বৈশ্বিক প্রতিষ্ঠান বাংলাদেশে সংগঠিত অপরাধ উদ্ঘাটনে তাদের পূর্ণ তদন্ত সক্ষমতা কাজে লাগায়, তখন বিশ্বকে তা আমলে নিতেই হয়। বিবিসির প্রকাশিত অনুসন্ধানে যে অডিও প্রমাণ ও ভিডিও ফুটেজ রয়েছে তা 2024 সালে ছাত্র বিক্ষোভ দমন অভিযানে শেখ হাসিনার ভূমিকার চূড়ান্ত সত্য প্রকাশ করেছে বলে দাবি করেন শফিকুল আলম।
অথচ প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব মাত্র 4 মাস আগেই বিবিসিকে নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন। এ বছরের 5 ফেব্রুয়ারি ফেসবুকে তিনি লেখেন, মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকতর পছন্দ করে। এই পোস্টের পর আরেক পোস্টে প্রেস সচিব লেখেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন নিয়ে প্রশ্ন রয়েছে বিবিসি বাংলার। তারা শেখ হাসিনার 15 বছরের নৃশংস শাসনের বর্ণনা দিতে এক নাট্যান্তিক শব্দ ব্যবহার করেছে। দর্শক, বিবিসি নিয়ে তীব্র বিষোদ্গারের ধাক্কা অবশ্য সামাল দিতে পারেননি শফিকুল আলম। দুদিন পরে তিনি ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দেন, লেখেন, বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্যের জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আমার বক্তব্য সংশোধন করতে চাই। দর্শক, প্রেস সচিবের বিষোদ্গার এবং পরে ক্ষমা চাওয়ার পরেও সরকার সমর্থকেরা বিভিন্ন সময় বিবিসি সংবাদের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। শুধু বিবিসি নয়, তাদের নিয়মিত তোপের শিকার হচ্ছে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম। এমনকি চাপের মুখে সাংবাদিকদের চাকরি হারানোর ঘটনাও ঘটেছে। সংবাদ প্রকাশের পর তার সরিয়ে নেওয়ার ঘটনা অনেকটা নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে। বিবিসির অনুসন্ধানী রিপোর্টটি নিয়ে আরো বিশ্লেষণে যাওয়ার আগে দেখে নেই সরকারের আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গত কয়েক মাসে কিভাবে মিডিয়ার প্রতি রাতে এক কথা আর দিনে আর এক কথার মতো ভোল পাল্টানো আচরণ করেছেন। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মাহফুজ আলম। তথ্য উপদেষ্টা হওয়ার পর তিনি দাবি করেছিলেন অন্তর্বর্তী সরকার হস্তক্ষেপ করছে না। 8 জুলাই এখন টিভির টকশো এখন প্রকাশ সম্প্রচার হয় টিভি চ্যানেলটির ইউটিউব চ্যানেলে, যার শিরোনাম ছিল মাহফুজ আলমের ভব্যতা সভ্যতা নাই। টকশোতে অংশ নিয়ে একজন অতিথি এই মন্তব্য করেছেন। নিজে নিজে জুলাই আন্দোলনের ক্রেডিট নেওয়া প্রসঙ্গে তথ্য উপদেষ্টার সম্পর্কে তিনি এই মন্তব্য করেছিলেন। এমন শিরোনামে খেপে যান তথ্য উপদেষ্টা। সার্ভিসের একটি সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠস্বর সদৃশ্য কয়েক সেকেন্ডের কিছু কথা শোনা গেছে। সেখানে নাকি তিনি বলেছেন মারাত্মক অস্ত্র ব্যবহার করতে। তো এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনার জন্য আজকে আমার এই ভিডিও। ইতিমধ্যে আমি অনুসন্ধানী 2জন সাংবাদিক এবং একজন ফৌজদারি আইন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। তাদের মতামত প্রতিফলিত হবে আমার এই আলোচনার ভিতর থেকে। এখানে আলোচনা এসেছে যে ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ল এনফোর্সিং এজেন্সিকে হুকুম দিয়েছিলেন যে মারাত্মক অস্ত্র ব্যবহার করো, এবং সম্ভবত বিবিসি এই বিষয়টায় তারা স্যাটিসফাইড হয়েছে, তারা নিশ্চিত হয়েছে যে এটা শেখ হাসিনার কণ্ঠস্বর। এখন আলোচনা এসেছে যে এই বিবিসি রিপোর্টটা নির্মোহ কিনা, এটা সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করা হয়েছে কিনা, এটা সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ একটি রিপোর্ট, সেটা নিয়ে আজকে আমার আলোচনা। প্রথম হচ্ছে, এই আলোচনায় শেখ হাসিনার যে কণ্ঠস্বরটা ব্যবহার করা হয়েছে, বিবিসি বলেছেন যে এটা তারা তাদের ল্যাবরেটরিতে টেস্ট করে পেয়েছেন, যে কোনো পরিবর্তন করা হয় নাই, এটা শেখ হাসিনারই কণ্ঠস্বর। অন্যদিকে বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি বলছেন এটা বিবিসির না, এটা আমাদের পরীক্ষায় প্রমাণিত হয়েছে, এটা শেখ হাসিনার কণ্ঠস্বর। এখন মানুষের ভিতর বিভ্রান্তি যে এটা কি বিবিসি বের করেছে না এটা কি ট্রাইব্যুনাল বের করেছে, এটা কার পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, আর বিবিসি কোন ল্যাবে পরীক্ষা করেছেন, সেই ল্যাবরেটরি কি অথরাইজড কোন ল্যাবরেটরি, বা ট্রাইব্যুনাল যাদের মাধ্যমে এটা পরীক্ষা করেছে সেটা কি সার্বজনীন গ্রহণযোগ্যতা আছে, এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ বাংলাদেশের পুলিশ প্রশাসনে এখন যারা আছে তারা অধিকাংশই দীর্ঘদিন আগে রিটায়ারমেন্টে চলে যাওয়া ব্যক্তি। তাদেরকে বাড়ির থেকে ধরে এনে তাদেরকে চুক্তিভিত্তিক চাকরি দিয়ে তাদের গায়ে নতুন করে পুলিশের ড্রেস বসিয়ে তাদেরকে এই কর্মকাণ্ডের ভিতরে রাখা হয়েছে। ফলে সেই দায়িত্ব যারা বাড়ির থেকে আসা ব্যক্তি, অর্থাৎ যারা ইন সার্ভিস ছিল, তাদের অধিকাংশের বিরুদ্ধে মামলা, বেশ কিছু জেলে 2 আইজিপি এবং সাবেক 2 মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ অনেকেই জেলে, অনেকে পলাতক অবস্থায় আছে। এখন যারা শীর্ষস্থানীয় তারা কিন্তু বহু আগে রিটায়ারমেন্ট হয়ে চলে গেছিলেন, এবং অনেকের পারিবারিকভাবে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক কানেকশনও রয়েছে। সেই ব্যক্তিদের তৈরি করে দেওয়া রিপোর্টের আদৌ গ্রহণযোগ্যতা আছে কিনা সেটা একটি বিষয়। বিবিসি রিপোর্টের প্রসঙ্গে আসি। বিবিসি যে রিপোর্টটা করেছে, বাংলাদেশে ওই সময় যে সহিংসতা হয়েছিল, পুলিশকে মেরে টাঙিয়ে রাখা, 400-র উপরে থানা আক্রমণ করা, গর্ভবতী পুলিশ কনস্টেবল আর্তনাদ করে তার পেটে বাচ্চা তাকে বাঁচিয়ে রাখা হোক, এই নির্মম আত্মনাদের পরেও তাকে হত্যা করা হয়েছিল, সে বিষয়গুলো কিন্তু এখানে আসেনি। যারা প্রকাশ্যে বললেন যে মেটিকুলাস ডিজাইন করে আমরা এই ঘটনা ঘটিয়েছি, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তারা বলছেন যে আমরাই মেট্রো রেলে আগুন দিয়েছি, পদ্মা সেতুতে আগুন দিয়েছি, আমরাই পুলিশকে হত্যা করেছি, আমরা যদি বিটিভি ভবনে আগুন না দিতাম তাহলে কিভাবে আন্দোলন হতো। নেতারা বলছেন যে 15 বছর যাবত আমরা এই পরিকল্পনায় ছিলাম কি কি করব। তাদের নেতারা বলতেছেন যে এভাবে যদি গভর্নমেন্টকে ফেলে দিতে না পারতেন তাহলে তারা অস্ত্র তুলে নিতেন, তাহলে সশস্ত্র যুদ্ধের পরিকল্পনা যাদের
ছিল, যারা প্রকাশ্যে বললেন যে আমরা পুলিশকে হত্যা না করলে এই আন্দোলন সফল হতো না, তাহলে তারা কি শেখ হাসিনার পরামর্শে করেছেন? শেখ হাসিনা কি তাদেরকে নির্দেশ দিয়েছিলেন? এই হাস্যকর কাহিনী নিয়েও কিন্তু অনেক আলাপ আলোচনা হচ্ছে। দেন শেখ হাসিনার এত বড় একটা অডিও ক্লিপকে নিয়ে যদি বড় একটা প্রতিবেদন করতে হয়, তাহলে আওয়ামী লীগের কারু কাছ থেকে বা শেখ হাসিনার মতামতটা জানতে চাওয়া কি সাংবাদিকতার নীতিমালার অংশ ছিল না? শেখ হাসিনাকে তো ফোনেই পাওয়া যায়, অথবা তার দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, তার অন্যান্য নেতৃবৃন্দ আছেন, পার্টির মুখপাত্র শেখ হাসিনা এবং শেখ হাসিনার সেক্রেটারি ওবায়দুল কাদের। রিপোর্টের ভিতর বলা হয়েছে মুখপাত্রের কাছ থেকে শুনেছি, কারো নাম তারা উল্লেখ করলে না। এর চেয়েও ইন্টারেস্টিং হলো যে কয়েক সেকেন্ডের রিপোর্ট এখানে তুলে ধরা হলো, তার পিছনের অংশ পরের অংশ কিছুই তুলে ধরা হলো না। বাংলাদেশে একটি চাঞ্চল্যকর মামলা হয়েছিল। সেই মামলাটি যিনি করেছিলেন তিনি করেছিলেন অসীম ক্ষমতাবান একজন মানুষের বিরুদ্ধে। রাতে সাংবাদিকরা তার কাছে গেলেন, যে বললেন যে এত বড় মামলা করতে পেরেছেন, আপনি একটা দুঃসাহসী মানুষ, আপনার এই গর্ব এই সাহস কিভাবে আসলো? তার অনেকক্ষণ ইন্টারভিউ নিলেন। ইন্টারভিউ নেওয়ার পরে তাকে বললেন আপনার বিরুদ্ধে তো একটা এলিগেশন আছে। উনি বললেন কি এলিগেশন? যে আপনার বিরুদ্ধে তো একটা ধর্ষণের মামলা হয়েছিল। উনি জবাবে বললেন হ্যাঁ, আমার বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা হয়েছিল, এটা সত্য। তবে সেই মামলায় তদন্ত করে মিথ্যা প্রমাণিত হয়, বাদীকে জেল হাজতে পাঠানো হয়েছিল। রাতে যখন রিপোর্ট করা হলো গণমাধ্যমে, তখন শুধু অতটুকু আসলো যে হ্যাঁ আমার বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা হয়েছিল, ইহা সত্য। পরের পার্টটাকে বাদ দেওয়া হলো, এভাবে মেলাইন করা হলো তাকে। এই ক্ষেত্রেও শেখ হাসিনার বক্তব্যটা যদি পরিপূর্ণভাবে আসতো, তাহলে বোঝা যেত উনি কি কনভারসেশন করেছেন এবং উনি কি বলেছেন বা উনি কি বলেন নাই। আর রুলস অফ বিজনেস অনুযায়ী, বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী, পুলিশ রেগুলেশনস অ্যাক্ট, পিআরবি এবং ফৌজদারি কার্যবিধিতে যে বিধান আছে, তাতে দায়িত্বরত পুলিশকে শেখ হাসিনার আদেশ এবং নির্দেশের অপেক্ষা করতে হয় না। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ হাসিনা না, সেখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তার অধীনে একজন আইজিপি আছেন, এডিশনাল আইজিপি আছেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, এডিশনাল পুলিশ কমিশনার, তাদের অধীনে এডিসি, তাদের অধীনে ডিসি, ডিসির অধীনে ইন্সপেক্টর, এবং দায়িত্বে যারা থাকেন তাদের কিন্তু গুলি করার এখতিয়ার ট্রেনিংদের সময় দেওয়া হয়েছে। দণ্ডবিধির 96 থেকে 99 ধারায় বলা হয়েছে, যদি এমন কোন পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য তাকে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় তাকে কঠিন কোনো পদক্ষেপ নিতে হয়, তিনি সেটা যদি নেন তাহলে সেটা অপরাধ হবে না। আমাদের আইনের ভাষায় বলা হয় সেলফ ডিফেন্স, আত্মরক্ষার অধিকার। তাহলে সেই সময় যেভাবে নির্মমভাবে পুলিশকে মারা হচ্ছিল, দায়িত্বরত সরকারি কর্মকর্তাদের মারা হচ্ছিল, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার স্থাপনাকে পুড়িয়ে দেওয়া হচ্ছিল এবং পুলিশকে মেরে টাঙিয়ে রাখতেছিল। উপদেষ্টা পরিষদের থেকে রাজনৈতিক দল গঠন করা জাতির সঙ্গে প্রথম বেইমানি, এমন মন্তব্য উঠে এসেছে। অর্থাৎ উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় দল গঠন করা, যেটা নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় দল গঠনের সমস্ত প্রস্তুতি সেরে যখন ঘোষণা দেওয়া হবে তার মাত্র কয়েকদিন আগে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন, সেটা যেমন রয়েছে তেমনি উপদেষ্টা পরিষদে এখনও যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদেরকে নিয়েও এই সমালোচনাটা উঠে আসছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সরাসরি এই কথাটা বলেছেন যে জাতির সঙ্গে সর্বপ্রথম বেইমানি উপদেষ্টা পরিষদ থেকে দল গঠন করা। সত্যি কি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা জাতির সঙ্গে বেইমানি করলেন? জুলাই অভ্যুত্থানকে কি কলঙ্কিত করলেন? সেটাকে কি প্রশ্নবিদ্ধ করলেন? জুলাইয়ের চাওয়া পাওয়াটাকে নিজের স্বার্থসিদ্ধির কাজে তারা লাগালেন? সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। দর্শক, কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিতে পারেন। বেশ কয়েকটি গণমাধ্যমই এই খবরটা করেছে। সম্প্রতি একটি টক শোতে রাশেদ খান তিনি এই মন্তব্য করেছেন, জাতির সঙ্গে সর্বপ্রথম বেইমানি উপদেষ্টা পরিষদে থেকে দল গঠন করা। অর্থাৎ এনসিপি গঠন করা হয়েছে যে উপদেষ্টা পরিষদে থেকেই, এটা তিনি বলতে চেয়েছেন এবং এটাকে জাতির সঙ্গে বেইমানি হিসেবে আখ্যা দিয়েছেন। বলছেন যে দল করবেন ভালো কথা, সরকারে না গিয়ে তো দল করতে পারতেন। সম্প্রতি একটা টক শোতে এই কথা বলেছেন। তিনি বলেছেন, যখন আসিফ মাহমুদ উপদেষ্টা তখন আমাদের ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল হচ্ছে, সেখানে যারা প্রার্থী তাদের তিনি ফোন দিয়েছেন, বারবার টেক্সট করেছেন। তিনি বলেছেন তুমি যেও না ওখানে, কাউন্সিলে কেন অংশ নিচ্ছ, আমাদের সঙ্গে থাকো, যা লাগে সব দিব। আসিফ মাহমুদ এই কাজ নিজে করেছেন। এমনকি মাহফুজ আলম নিজেও বিভিন্ন সময়ে আমাদের সঙ্গে বসছে যে তারা দল কিভাবে গঠন করবে। নাহিদ ইসলাম নিজে আমাদের সঙ্গে কথা বলেছেন, এগুলো অস্বীকার করার কিছু নেই। অর্থাৎ রাশেদ খান স্পষ্ট করে বলেছেন যে মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা তাদের সঙ্গেও আলোচনা করেছে উপদেষ্টা থাকাকালীন যে কিভাবে দল গঠন করা হবে, কোন প্রেক্ষাপটে দল গঠন করা হবে, কোন প্রক্রিয়ায় তারা সামনে এগোবে। ফাঁস করে দিলেন ভেতরের তথ্য এতদিন পরে এসে রাশেদ খান। তিনি বললেন উপদেষ্টা পরিষদে থাকা অবস্থাতেই তারা আমাদের সঙ্গে পর্যন্ত এই আলোচনা করেছেন, যেটা অস্বীকার করার উপায় নেই, এটা ঢেকে রাখার কোনো কারণ নেই।
বলেছেন তিনি উপদেষ্টা পদের শপথ লঙ্ঘন করেছেন। দল গঠন একটি চলমান প্রক্রিয়া, উপদেষ্টা পরিষদে থেকেই সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলেন নাহিদ ইসলাম। এখনো পর্যন্ত এনসিপির সঙ্গে এই কাজ করছেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। স্পষ্ট করে বলেছেন যে এনসিপির জন্যই মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ কাজ করছেন। নাহিদ ইসলাম থাকা অবস্থাতেই দল গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে তিনি পদত্যাগ করে আহ্বায়কের দায়িত্ব নিয়েছিলেন আত্মপ্রকাশের জাস্ট কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে। রেস্টুরেন্টে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আসিফ মাহমুদ, এমন তথ্য দিয়েছেন। অর্থাৎ রেস্টুরেন্টে এনসিপির নেতাদের সঙ্গে আসিফ মাহমুদের বৈঠক হয়েছে। সেই ভিডিও কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যারা জার্নালিস্ট যারা অ্যাক্টিভিস্ট তারা প্রকাশ করেছেন। অর্থাৎ হোটেলে আসিফ মাহমুদ এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন সেরকম ভিডিও চিত্র ভাইরাল হয়েছিল। তিনি আরও বলেছেন তাদের 6 জনের সঙ্গে যার বন্ধুত্ব ঘনিষ্ঠতা ছিল এক একজন এক একটা করে উপদেষ্টা নিয়েছে এবং সেই উপদেষ্টাদের মাধ্যমে এখন বিভিন্ন তদবির বাণিজ্য সুবিধা নেওয়া এই কাজগুলো তারা করছেন। এবং এই যে কাজগুলো উপদেষ্টা পরিষদের থেকেই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করা, নিজেদের রাজনৈতিক দল গঠন করার সমস্ত প্রক্রিয়া অনুসরণ করা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করা, রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা দেয়া। আমরা সম্প্রতি যে এনসিপির সারা দেশে জুলাই পদযাত্রা চলছে সেখানেও বিভিন্ন গণমাধ্যমে খবর হতে দেখছি যে তারা যেখানেই যাচ্ছে সেখানেই তাদেরকে পুলিশ প্রোটেকশন দেয়া হচ্ছে। কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে যদি পুলিশ প্রোটেকশনের এই ব্যবস্থা থাকে তাহলে তো সব রাজনৈতিক দলকে একইভাবে সমান হারে সেই প্রোটেকশন দিতে হবে। সেটা কি সব রাজনৈতিক দলকে দেয়া হয়? আদতে বাংলাদেশের বাস্তবতায় সব রাজনৈতিক দলকে দেয়া হয় না। কখনো কখনো আমরা দেখেছি যে বড় রাজনৈতিক দলের একেবারে শীর্ষ নেতা যখন কোনো জায়গায় সমাবেশ করেন তাহলে সেই সমাবেশ স্থলে বিশেষ নিরাপত্তা দেয়া হয়, কিন্তু রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করছে, পথসভা করছে, গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, সেই রাস্তায় পুলিশ প্রোটোকল দিয়ে তাদেরকে এগিয়ে নেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা বাংলাদেশে খুব একটা দেখা যায় না, যেটা এনসিপির ক্ষেত্রে দেখা যাচ্ছে। সেখানেও এক ধরনের বৈষম্যের প্রসঙ্গ তুলছেন অনেকে। রাশেদ মাহমুদ যেটা বললেন যে জাতির সঙ্গে প্রথম বেইমানি জুলাই আন্দোলনের পরে, জুলাই অভ্যুত্থানের পরে, আন্দোলন শব্দটা বললে আবার কোনো উপদেষ্টা অভিমান করতে পারেন, রাগ করতে পারেন যে এই আন্দোলন শব্দটা ব্যবহার করা হচ্ছে কিনা, কারণ তিনি গণমাধ্যমকে কোন ভাষা ব্যবহার করতে হবে সেটাও কিন্তু শিখিয়ে দিয়েছেন। ভুলে যদি কেউ আন্দোলন শব্দটা উচ্চারণ করে, এটা তো আন্দোলনই ছিল, আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থান হয়েছে, এটাই তো বাস্তবতা। নানাভাবে নানা শব্দ ব্যবহার হবে, এটাই স্বাভাবিক। ব্যাপার হচ্ছে যে আপনি কাউকে যখন এই ট্যাগ দিবেন, আওয়ামী দোসর ট্যাগ, ফ্যাসিস্টের দোসর ট্যাগ, তখন আপনার তার সম্পর্কে, তার পুরো জীবনের কৃতকর্ম সম্পর্কে ধারণা থাকতে হবে। বাংলাদেশের জনগণের পক্ষে একসাথে 2টা সুসংবাদ আছে জনগণের পক্ষে। কিন্তু 1 নাম্বার হলো নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা নয়। আমি জানি না এই ঘোষণায় বাংলাদেশের মানুষ খুশি হবে কিনা, তবে আমার মনে হয় শাপলা সবার প্রতীক। তাই নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা না দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের জনগণের পক্ষের রায়টা পাওয়া যায়। আর একটা হলো ডিসেম্বরে নির্বাচন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার বিষয়ে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে নির্দেশনা দিয়েছেন। তো এটা বাংলাদেশের পক্ষে একটা সুসংবাদ। কেন বলছি যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, এই জুলাইকে কেন্দ্র করে যার পর নাই লুটপাট হয়েছে। সমন্বয়ক বলেন, তারপরে এনসিপির রাজনৈতিক কর্মীরা বলেন, অথবা ছাত্রদের পক্ষ থেকে যারা উপদেষ্টা হচ্ছে তারা, অথবা অন্য উপদেষ্টা, অথবা অন্যান্য রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মী, এটা নজিরবিহীন ছিল। দুর্নীতি যেই করুক তার দায় কিন্তু ডক্টর ইউনূসের উপরে গিয়ে পড়ে, যেই দুর্নীতি করুক। এবং আজকে ডক্টর ইউনূস স্যারকে ধন্যবাদ জানাই যে উনি বুঝতে পেরেছেন যে দায়টা ওনার হচ্ছে। এবং 35 বছরের অবস্থান বদল করলো বিএনপি। হ্যাঁ, শুধু 35 বছরের না, বিএনপিকে যদি বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হয়, বিএনপিকে ব্যাপক সংস্কার করতে হবে, নিজেদেরকে পুরনো বৃত্ত থেকে বের হয়ে নতুনত্বের সাথে খাপ খাওয়াতে হবে, নইলে বিএনপি টিকতেই পারবে না। আমি সমীকরণ দেখাবো যে বিএনপি কিভাবে অচিরেই ধ্বংস হয়ে যাচ্ছে, কেন টিকতে পারবে না, কেন বিএনপির সামনে অন্ধকার, কেন বিএনপির সামনে হতাশা, বিএনপির সামনে কালো মেঘ, বিএনপির আকাশে ঘন কালো মেঘ কেন। দেখেন, ইটস গুড সাইন যে 35 বছরের অবস্থান বদলালো বিএনপি। এরকম যদি রিয়ালাইজেশন হয় যে পুরনো অবস্থান বদলাতে হবে, দ্যাটস গুড। নতুনত্বের সাথে খাপ খাওয়াতে না পারলে চলবে না। ওয়ার্ল্ড পলিটিক্সে চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্লোবাল হেজিমনি শিফট করছে। সেই ওয়ান ওয়ে ওয়ার্ল্ড সিস্টেম বা ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম কিন্তু এখন অনেকটা হুমকির মুখে।
অনেকটা মাল্টিপোলারিটি ধীরে ধীরে আসছে। ইউএস হেজিমনি ওয়ার্ল্ড ওয়াইড এখন কাজ করছে না, এখন চাইনিজ হেজিমনি কাজ করে, ইন্ডিয়ান হেজিমনি কাজ করে, রাশিয়ান হেজিমনি অনেক জায়গায় কাজ করে। ইসরায়েল ইচ্ছা মতো তো ইরানকে সাহায্য করতে পারলো না, চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, পিছু হটতে হয়েছে, পাল্টা মাইর খেতে হয়েছে। এর মানে সেই ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম কিন্তু নেই। গ্লোবাল পলিটিক্সের ট্রেন্ডের সাথে মিলে বাংলাদেশের পলিটিক্সও শিফট করছে, প্যারাডাইম শিফট হচ্ছে। এটা বিএনপিকে রিয়েলাইজ করতে হবে। কিন্তু না, বিএনপি সেই পুরনো লুটপাট বন্দোবস্তের রাজনীতিতে আছে, তারা সেই চান্দাবাজির রাজনীতি আর 10% রাজনীতি আর খাম্বার রাজনীতি আছে, টিকতে পারবে না। 35 বছরের অবস্থান যেরকম বদল করলো এরকম করতে হবে আরো কিছু, নইলে টিকতে পারবে না, ধ্বংস হবে। তো দর্শক, বিএনপি দ্রুত বা অচিরেই কিভাবে শেষ হয়ে যাচ্ছে আমি কয়েকটা সমীকরণ দেখাই, এবং এটা থেকে বাঁচার উপায় হচ্ছে এই বিএনপি যে কাজটা করেছে এই কাজটা ব্যাপকভাবে করতে হবে। কি কাজ? যে 35 বছর অবস্থান বদল করলো এরকম ব্যাপকভাবে অবস্থান বদল করতে হবে। ফজল পাগলাদের লাঠি দিয়ে বের করে দিতে হবে। ওই মুক্তিযুদ্ধ ব্যবসার রাজনীতি চলবে না। দেখেন, একটা সহজ বিষয়, বিএনপি সবচেয়ে বড় দল, ক্ষমতা প্রত্যাশী দল বিএনপি। জামাত চরমনাই ক্ষমতা যাওয়ার সম্ভাবনা থাকলেও তারা আসলে ক্ষমতা যেতে চায় না, তারা আপাতত হচ্ছে বিরোধী দল। এখন দেখেন, এই যে সংস্কার আলাপ আলোচনা চলছে, এই সংস্কারগুলো বাস্তবায়ন করার, টিকিয়ে রাখার দায়িত্বটা কিন্তু বিএনপির। এখন জামাত চরমনাই সব সংস্কারে একমত হলেও তেমন কিছু না, না হলেও কিছু না, কারণ তারা এই মুহূর্তে ওইভাবে সিরিয়াসলি ক্ষমতা যেতে চায় না, তারা চায় বিরোধী দল হতে। এবং বিএনপি ধরে নিয়েছে তারা নিশ্চিত ক্ষমতায়। তো এখন দেখেন, সংস্কারে রাজি হয়ে বা মোটামুটি সংস্কার হলো, আরো বিষয়ে প্রতিশ্রুতি থাকলো, বিএনপি যদি সেটা ধরে রাখতে না পারে, বাস্তবায়ন করতে না পারে, ধরাটা খাবে বিএনপি। এর মানে ব্যর্থ হওয়া না হওয়ার প্রশ্নটা অনলি বিএনপির, জামাত চরমনের ব্যর্থ হওয়া না হওয়ার প্রশ্ন না। বিএনপি বড় দল, বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা বেশি, এবং জামাত চরমনাই এনসিপি তারা ক্লিয়ারলি এস্টাবলিশ করেছে, জনমনে একদম পারসেপশন কায়েম করেছে যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি লুটপাটকারী। তো এই যে তকমাটা বিএনপি খেলো, সব মানুষ বিশ্বাস করে, বিএনপির ভোটার থেকে শুরু করে তারেক রহমান, খালেদা জিয়া, সবাই বিশ্বাস করে বিএনপি চাঁদাবাজ, বিএনপি লুটপাটকারী। এটা আমাদের সবচেয়ে বড় সফলতা, আমার সফলতা। জনগণকে বোঝাতে পেরেছে। তারকা রয়েছে এবং ধানের শীষ তারকা, আরো 2টি দলের মার্কা রয়েছে, তো শাপলা কেন হইতে পারবে না? আর যদি জাতীয় ফল বা ফুলের ক্ষেত্রে আসা হয়, জাতীয় ফলও একটা দলের প্রতীক রয়েছে, তাহলে জাতীয় ফুল হিসেবে কেন থাকবে না? ফলে ইসি যে ব্যাখ্যাটি দিয়েছে সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না, এবং এই ইসি আসলে এটাকে নিরপেক্ষ আচরণ করছে কিনা এটা তো সন্দেহ তৈরি হচ্ছে। কারণ আমরা প্রথম থেকে বলে আসছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না, একটা দলের দিকে ঝুঁকে গেছে। ফলে এটা দিন থেকে দিন আরো স্পষ্ট হচ্ছে, এবং যদি এরকম হয় তাহলে এই ইসি গ্রহণযোগ্যতা হারাবে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ক্ষেত্রে। কারণ একটা রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে তারা বাধা তৈরি করতেছে। যখন আমরা তৃণমূলে কাজ করতেছি এবং সারা দেশে একটা গণজোয়ার এনসিপির পক্ষে তৈরি হচ্ছে, ঠিক সেই সময়টায় ইসি কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে শাপলা মার্কাটা নেওয়া যাবে না। সো আমরা ইসির কাছ থেকে আরো পরিষ্কার ব্যাখ্যা পেলে তারপর হয়তো এই বিষয়ে আমরা কথা বলবো আর কি। কোনো রাজনৈতিক দলের পারপাস সলভ করতে এটা তো বললাম যে ইসি তো প্রথম থেকে এই ইসির গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। ইসি একটা রাজনৈতিক দলের দিকেই বেশি ঝুঁকে গেছে, নিরপেক্ষতা হারাচ্ছে, এই কথাগুলো আমরা এর আগেও বলে আসছিলাম। তো এটা দিন থেকে দিন আরো স্পষ্ট হচ্ছে, কারণ একটা নতুন রাজনৈতিক দল যার প্রতি অনেক জনসমর্থন, গণঅভ্যুত্থানের নেতৃত্বে তৈরি, তার নিবন্ধন প্রক্রিয়ায় মার্কা পেতে প্রতি পদে পদে যদি বাধা তৈরি করা হয়, তাহলে তো এটা খুবই স্পষ্ট হচ্ছে জনগণের কাছে যে ইসি কার পক্ষে কাজ করছে, এই ইসি দ্বারা একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, এই প্রশ্ন মানুষের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে। জাতীয় নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। আজকে প্রেস সচিব আমাদের ব্রিফ করে জানিয়েছে, তো এটা নিয়ে আপনি কি বলবেন? কতটুকু প্রস্তুত এনসিপি? এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলেই রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। কিন্তু আমরা বরাবরের মতো বলছি, আমরা আপনাদের পদযাত্রাতেও বলছি যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন আমরা চাই। প্রধান উপদেষ্টা বলেছিলেন জুলাই ঘোষণাপত্র দিবেন, উনি দেননি নির্ধারিত সময়ের মধ্যে। বলেছিলেন জুলাই মাসে জুলাই সনদ আসবে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে,
তো সেটা আমরা দেখতেছি সনদ আসে কি আসে না। ফলে আমি মনে করি এই জুলাই ঘোষণাপত্র, সনদ এবং বিচারের রোডম্যাপ, এক্ষেত্রে সরকারের আরো বেশি উদ্যোগী হওয়া উচিত। এরপরে নির্বাচনের প্রক্রিয়ার পাশাপাশি চলমান থাকতে পারে, সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা নির্বাচন নিয়ে। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়, শেখ হাসিনার বিভিন্ন প্রত্যাবর্তন, অন্যদিকে ডক্টর ইউনূসের বিষয়। গাইজ, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।